ni ga re sa re ma pa ni dha pa ma pa ni sa re নমস্কার বন্ধুরা, আমি নন্দিনী চ্যানেল ভিশনের জনপ্রিয় অনুষ্ঠান জলসাঘরে আবারও স্বাগত জানাই। জলসাঘর মানেই নতুন নতুন কিছু। হ্যাঁ বন্ধুরা, আজকেও যে সমস্ত অতিথিরা আমাদের সাথে রয়েছেন তারা প্রত্যেকেই স্ব ক্ষেত্রে উজ্জ্বল। যেমন প্রথমেই আপনাদের সাথে যার পরিচয় করিয়ে দেব, তিনি হচ্ছেন তমাল কান্তি মুখার্জি, ফাউন্ডার ডাইরেক্টর ফ্লাই হাই কেয়ার অ্যান্ড কাউন্সেলিং। ওনার কথায় পরে আসবো। জানেন তো এখন যে এআই নিয়ে চর্চা চলছে তার বিষয়েই ওনার কাছে যাব। তারপর যিনি রয়েছেন ডক্টর উর্বশী ট্যান্ডন, এক্স নেভি ডক্টর, লিটারামা অথর, নিউ দিল্লি, পেডিয়াট্রিক অ্যানাস্থেশিয়া। বুঝতেই পারছেন উনি একজন এক্স নেভি ডাক্তার, সুতরাং তার কাছে তো যাবই। তার লেখা কিছু বই আছে যেটা ডাক্তারি এবং সমাজ দুটোকে কেন্দ্র করে। উনি আবার ছোটদের ওপর লেখা লিখতে ভীষণভাবেই ভালোবাসেন। ওনার কাছেও যাব, ওনাকে নমস্কার জানাবো। এবং 3 নম্বর যিনি আমাদের অতিথি, শঙ্খ সেন। আসলে শঙ্খ নামটা শুনলেই আমাদের যার কথা মনে পড়ে কবি শঙ্খ ঘোষের কথা। আরো বেঁধে বেঁধে থাকি। দেখুন আমরা সবাই কিন্তু আজ বেঁধে বেঁধে থাকবো। যিনি একজন পেশায় ইঞ্জিনিয়ার হলেও যিনি একজন প্রতিভাধর শিল্পী। তিনি খুব ভালো গিটার বাজাতে পারেন, কিন্তু আজ তো গিটারটা আনেননি, তাই গিটারটা শুনতে পাবো না। কিন্তু তিনি সাহিত্যের শাখাতেও ভীষণভাবে সচল, তাই তার কাছে যাব। তিনি লিটারামা অ্যাচিভার পুরস্কার পেয়েছেন, করমবীর চক্র পুরস্কার পেয়েছেন, ব্রোঞ্জ এবং সিলভার। যিনি গ্রিসের এথেন্সে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্যারেড টিভির অ্যাম্বাসেডর, জার্মানি লিটারেচার ফোরামের সদস্য। অর্থাৎ তিনি 3 ভাষায় লেখেন। এইরকম প্রতিভাধর আজকের যারা আমাদের অতিথি রয়েছে তাদেরকে পেয়ে আমরা ভীষণভাবেই গর্বিত। আর একবার তাদের সকলকে নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। প্রথমেই আমরা যাব যার কাছে, এই যে মানুষটি তমাল কান্তি মুখার্জি, যিনি নিজে সিম্বাসিস থেকে MBA MPhil এই সমস্ত তো করে বড় বড় পোস্টে ছিলেন, জানেন তো। কিন্তু ওই যে কোথাও গিয়ে মাথার মধ্যে পোকা নাড়া দিল যে না, নিজে কোম্পানি করব, নিজে আরো কিছু মানুষকে সাহায্য করব। সেই ভাবনা থেকেই 2024-এ FHCC কোম্পানি তৈরি করেন, যেটা AI এর ওপর। AI কথাটার সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত, তাই ওনার কাছে যাব। সবাই এখন AI এর কথা বলছে। AI একটা নতুন কনসেপ্ট। ছোট্ট করে যদি AI এর কথা বলেন। হ্যাঁ, AI এর ব্যাপারে বলার প্রথম যেটা কথা সেটা হচ্ছে AI এর ব্যাপারে যদিও মানুষ এই মুহূর্তে কথা বলা শুরু করেছে, তবে কনসেপ্টটা কিন্তু নতুন নয়। প্রথম এই কনসেপ্টটা যখন এসেছে সেটা হচ্ছে 1950 সালের একটি কনফারেন্সে, এবং 1955 সালে এই শব্দটার প্রবর্তন হয়। সুতরাং জিনিসটা রয়েছে কিন্তু প্রায় 70 থেকে 75 বছর ধরে। যেটা ছিল আগে সেটা হচ্ছে ক্লাসিক্যাল AI বা ট্র্যাডিশনাল AI। এই মুহূর্তে সেই ট্র্যাডিশনাল AI এর বদলে বিগত দশকে যদি আমি দেখি, স্পেশালি জেনারেটিভ AI, যেটা অত্যন্ত জনপ্রিয় হয়েছে, এবং যে জেনারেটিভ AI এর সাহায্যে আমরা সব কিছু জেনারেট করতে পারি, এবং সেটা কোডিং থেকে শুরু করে, ভিডিও থেকে শুরু করে, ইমেজ থেকে শুরু করে, টেক্সট থেকে শুরু করে, ইমেল পর্যন্ত সব কিছু। সেইটার জন্য আজকে কিন্তু জেনারেটিভ AI এর জন্য AI কনসেপ্টটা ভীষণভাবে মানুষের সবার মধ্যে পৌঁছে গেছে। একদমই তাই। মানে AI এর মাধ্যমে আমাকে অন্য একজনের মতো করে দেখা যেতে পারে। তো সেরকম তমাল বাবু যে কাকে কাকে কি কি ভাবে বা কি কি রূপে দেখান সেটার কাছে পরে যাব। এবং এই যে মেলটার হচ্ছে বা কোডিং এর ক্ষেত্রেও যে AI ব্যবহার হচ্ছে সেসব নিয়ে পরে কথা বলবো। আগে একটু ম্যামের কাছে যাই। ডক্টর উর্বশী ট্যান্ডন, দেখুন দেখলেই বোঝা যাবে একটা গ্রেসফুল লেডি। ওনার জন্য আমি একটু আপনাদের কাছে বলবো যে যিনি বাচ্চাদের নিয়েই যার কেটেছে, নেভির ডাক্তার ছিলেন, দীর্ঘদিন বাইরে ছিলেন। উনি একজন পাঞ্জাবি হয়েও আপনারা বলতে পারবেন না, সুন্দর করে বাংলা বলবেন একটু বাদেই আপনাদেরকে। তো ম্যাডামের কাছে আমার একটা, এই যে বাচ্চাদের জন্য আপনি লিখতে ভালোবাসেন বলছেন, বাচ্চাদের মানে নিয়ে আপনার 2টো বইও আছে, বিভিন্ন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল জার্নালেও আপনার লেখা পাবলিশ হয়েছে। মূলত
আপনার এই লেখার অনুপ্রেরণা? আপনি তো একজন ডাক্তার, তো ডাক্তাররা অলওয়েজ বিজি থাকে, তার মধ্যে পেডিয়াট্রিক হলে তো বাচ্চাদের তো হাজার একটা সমস্যা, সেখান থেকে আপনি লেখার অনুপ্রেরণা কি করে পেলেন? চাকরির সময় তো এইসব আমি গল্প টল্প লিখতাম না, তখন তো আমরা প্রফেশনাল আর্টিকেলসগুলো লিখতাম, দ্যাট ওয়াজ অলসো পাবলিশড ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল জার্নালগুলোতে পাবলিশ হয়েছে। কিন্তু রিটায়ারমেন্টের পর আমার অনেক ইচ্ছে ছিল, দেখো ভালোভাবে লাইফ কেটে নিয়েছি, ইচ্ছে তো করে যখন চাকরি করতাম আমি দেখতাম প্রবলেমগুলো, অনেকই বাচ্চারা অটিস্টিক বা হ্যান্ডিক্যাপ বা অন্য রকমের প্রবলেম, প্লাস আমি শুরু থেকেই আই হ্যাভ বিন ভেরি কনসিয়াস অ্যাবাউট এনভায়রনমেন্ট। হ্যাঁ, আমরা মানুষ, আমরা বেশি কিছু করতে পারি না, পৃথিবীটা নিজে ভালোই সামলিয়ে নিতে পারে, যেটা দেখতেই পাচ্ছেন যে মানে আমরা যখন উইথাউট থিঙ্কিং যে কনস্ট্রাকশন করছি, ল্যান্ডস্লাইডস হচ্ছে, সব হচ্ছে, ডিজাস্টারও হচ্ছে, কোভিডও হয়েছে, সেটা আমরা এমনি কিছু নেই, কিন্তু একটু যদি অ্যাওয়্যার হয়ে যায়। আমি এটাই ভেবেছিলাম, বড়দের জন্যও বললাম যে লিখতে কারোর কাছে সময় নেই, সবাই খুবই বিজি, তাই না? সবাই অফ দ্য শেলফ জিনিস, কনজিউমারিজম চলে আর কি, তো কে শুনবে? ম্যালিয়েবল অ্যান্ড পিপল হু ক্যান লিসেন আর বাচ্চা, হু আর দ্য ফিউচার অফ আর সোসাইটি। তো সেই জন্যে, প্লাস আমি পিডিয়াট্রিক অ্যানেস্থেসিওলজি করেছি, তো বাচ্চাদের প্রতি একটুখানি টান আছে, সফট কর্নার আছে বলা যেতে পারে বাচ্চাদের প্রতি। ওকে ম্যাডাম, আমি আবার আপনার কাছে যাব এবার। শঙ্খ ঘোষ না, শঙ্খ সেন। শঙ্খ সেন, আমাদের প্রথমে আপনার লেখা একটু শুনি, তারপর আপনার কাছে যাব। ঠিক আছে, আমি একটা লেখা শুনি। আমি একটা লেখা পড়বো, যেটা আমার বই থেকেই নেওয়া, রিসেন্ট বই। যেহেতু আমি বিদেশে থাকি, কলকাতায় বড় হয়েছি, কলকাতাকে আমি নাম দিয়েছি হৃদয়নগর। ওয়াও, হৃদয়নগর। সেই হৃদয়নগরের হৃদয়ের কথা বলবেন শঙ্খ সেন। কারেক্ট। তো আমি লেখক, কিন্তু আমি বাচিক শিল্পী নই, তবু আমি আস্তে আস্তে পড়ছি। কলিকাতা, তুমি যতই দূরে সরে যাও, ততই তুমি স্মৃতিপটে ফিরে ফিরে চাও। তোমার সামান্যতায় লুকিয়ে আছে জীবনের মূল অর্থ। দৈনন্দিন সংঘর্ষে বেঁচে থাকার অনুভূতি খুঁজে পাই যথার্থ। দূর থেকে দেখি তোমায়, কাছ থেকে শুনি। ছোটবেলার ছোট ছোট রঙে অঙ্কিত সেই আনন্দময় ভূমি। সুখ হারে শান্তির কাছে, মন শোনে হৃদয়ের কথা। তোমার গন্ধে আজও যেন জুঁই ফুলে গাঁথা। তোমার মর্মে তোমায় চেনার বিশ্বাস, তোমার সুখে দুঃখে তোমার সাথে থাকার আশ্বাস। বাস করি বা না করি তোমাতে, তুমি চিরন্তর বাস করবে আমাতে। নানান নামে ডাকে তোমায়, তিলোত্তমা কিংবা সিটি অফ জয়। থাকা না থাকার আমরই শহর, অমর অনন্য তুমি, সর্বোপরি হৃদয়নগর। ওয়াও, অসাধারণ অসাধারণ শুনলাম আমরা। হৃদয়নগর, আপনি থাকেন বা না থাকেন, আপনার হৃদয়ে অবশ্যই কলকাতা থাকে। কারেক্ট। আমরা আবার যাব তমালদার কাছে। তমালদা, সবাই তো বলছে যে এআই আসলে চাকরি চলে যাবে সবার। এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন। এটা বোধহয় যখনই আমি কোনো ওয়ার্কশপ করি বা যখনই কোনো সেশনে কোথাও কানেক্ট করি, এই প্রশ্নটা থাকেই। তো যে উত্তরটা দিই, এক কথায় যদি উত্তর দিতে হয়, সময়ের কথা মাথায় রেখে অল্প ছোট করেই বলি, এআই মানুষের জায়গা কিন্তু নেবে না। যে সমস্ত মানুষ এআই জানেন না, তাদের জায়গাটা যে সমস্ত মানুষ ভালো এআই জানবেন, তারা হয়তো ভবিষ্যতে নিয়ে নেবেন। মানে যদি একটা ছোট উদাহরণ দিই, একটা সময় ছিল আজ থেকে 30 বছর আগে, যখন ইমেল জানাটা কিন্তু খুব বড় একটা ব্যাপার ছিল। তার কারণ ইমেল তখন একটা নতুন কনসেপ্ট। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ইমেল জানাটা তো আর নতুন কোনো কনসেপ্ট নয়। কোনো জব ডেসক্রিপশনে তো আর বলা হয় না যে যদি এ ইমেল জানেন তাহলে উনি জব পাবেন, বি যদি ইমেল না জানেন লিখতে তাহলে উনি জব পাবেন না। তার মানে এটা একটা হাইজিন ফ্যাক্টর হয়ে গেছে। তো সেই একইভাবে যিনি এআই জানবেন ভবিষ্যতে, তিনি রিপ্লেস করবেন যিনি এআই জানেন না তাকে। কিন্তু মানুষকে কিন্তু এআই পুরোপুরি রিপ্লেস করতে পারবে না, এটা কিন্তু থিওরিটিক্যালি সম্ভব নয়। আচ্ছা
মানে তার মানে যারা দেখছেন বা শুনছেন তারা কিন্তু অ্যাশোর আপনাদের বলে দিচ্ছে তমালদা যে আপনারা যারা এআই জানেন না, মানে আমরা তো কিছুই জানি না, আমরা তো একদম লেম্যান, তো আমাদের কিছু হবে না, মানে আমরা যে এই যে টিভিতে এসে বলছি কথা বলছি এটা আমরাই বলবো, এটা এআই কিছু করতে পারবে না, এটা এবার আমরা একটু ম্যাডামের কাছে যাবো। ম্যাডাম, আপনি কোথায় কোথায় মানে নেভিতে কোথায় কোথায় ঘুরেছেন? অফ দ্য ট্র্যাক প্রশ্ন। না, ঘুরেছি তো মেইনলি সাউথ ইন্ডিয়াতে না, আচ্ছা। কারণ যেখানে জল সেখানে নেভি, তো বেশিরভাগে আমরা সাউথ ইন্ডিয়া, কিন্তু আমি 10 বছর আর্মির সঙ্গে করেছি। তো যখন আচ্ছা। আমাদের পাকিস্তানের সঙ্গে প্রবলেম হয়েছিল পরাক্রম বলে 2002-তে, তখন আমি বর্ডারেও গেছি। ওকে, 5 তখন আপনি সপ্তাহ। বর্ডারের যুদ্ধের সময় গেছেন? হ্যাঁ। ওরে বাপরে, তাহলে তো মানে অনেকটা যুদ্ধের, তাহলে ওই যুদ্ধের সময় আপনাদের যে ক্রাইসিস সেটা নিয়ে কিছু লেখেননি? ওটা নিয়েও আর্টিকেল লিখেছি, কিন্তু ওটা বই তো পাবলিশ নেই, আর্টিকেলগুলো লিখেছি। আচ্ছা। যে ইনফ্যাক্ট সাম মেনশন আই হ্যাভ গিভেন এখন লিটোরোমাতেও, লাস্ট এডিশন যেটা কালচার ফ্ল্যাশেতে, ওটাতেও ছিল। ওর 5 সপ্তাহ যেটা থেকেছি, যেটা দেখেছি, ভয়ও পেয়েছি, প্লাস বাচ্চা ছিল বাড়িতে, তখন মনে হয় যে বেঁচে যাই বাবা বাড়িতে, বাচ্চাকে মানুষ করতে হবে, ও তো এখন ছোট, তো অনেক কিছু লাইফ অনেক ডিফারেন্ট হয় মানে সাধারণ মানুষের থেকে আর্মি বা নেভির লোকেদের লাইফ। এবং আমরা তো শুনি আপনাদের লাইফ নাকি একটা সার্টেন টাইমের পর, ধরুন ভীষণ ভালো পার্টি শার্টি অমুক তমুক এরকম ভাবে আর্মি বেসে, যেরকম আমরা সিনেমাতে দেখি আর কি, নেভি বা সেই ইয়েতে যে সারাদিন আপনারা কাজকর্ম করলেন, সন্ধ্যে থেকে আপনাদের একটা অন্য লাইফ, সত্যি কি সেটা? আমি প্রত্যেক দিন তো আমরা পার্টি করি না, না, ইট ইজ ইউজুয়ালি ওয়ান্স আ মান্থ যেটা রুটিন হয়, বা কিছু কেউ পোস্টিং এ আসছে বা যাচ্ছে তখন নিশ্চয়ই হয়, কিন্তু এইটাই যে আমাদের লাইফের কোনো গ্যারান্টি নেই। ঠিক, জবই এমন যে কালকে কি হবে জানি না, কে বেঁচে থাকবে কি না, বন্ধুরা পাশে পাশে দাঁড়িয়ে বন্ধুরা মরে যায় গুলি খেয়ে, তো সেই রকম যখন তুমি আছো লাইফটাকে পুরো এনজয় করা উচিত, ইউ শুড লিভ লাইফ যেটা বলে না, সেই জিনিসটা। থ্যাংক ইউ ম্যাম। এবার আমরা যাব শঙ্খ সেনের কাছে। আচ্ছা, আপনি তো গিটার নিয়ে সুইজারল্যান্ড, জার্মানি, জাপান, ভারত বিভিন্ন জায়গায় সঙ্গীতের শো করেছেন, তো সেই শোতে গিয়ে কলকাতা বা বাইরের যারা বাঙালি তাদের সাথে আপনার কি মনে হয়েছে, যে আপনি কলকাতা থেকে গেছেন সেখানে শো করতে, আর যারা ওখানে থাকে প্রবাসী বাঙালি আমরা যেটা বলি তাদের সাথে, বা বাইরে গিয়ে অ্যাজ আ বাঙালি আপনি একজন আর্টিস্ট হিসেবে কতখানি সম্মান পেয়েছেন? এটা খুবই সুন্দর প্রশ্ন করেছেন। বাঙালিরা বিদেশে থাক এবং স্বদেশে থাক, বাঙালিরা একই, বাঙালিরা বাঙালি। সেই যে কানেকশনটা খুব ভালো মানে কাজ দিয়েছে বিদেশে। কারণ আমি একটা মিউজিক্যাল ঘরানা থেকে এসেছি। আমার বাবা স্বপন সেন, উনি খুবই নামকরা গিটারিস্ট, পণ্ডিত স্বপন সেন। আরে বাহ, আপনি স্বপন সেনের ছেলে, এটা তো জানতামই না। স্বপনদাকে বলবেন যে ওনার ইন্টারভিউ আমি করেছি একটা সময়, মানে অন্য একটি টিভি চ্যানেলে ওনার ইন্টারভিউ আমি করেছি। আমার সৌভাগ্য যে আমি ওনার বাবারও ইন্টারভিউ করেছি, আজ ওনার ইন্টারভিউ করছি। হ্যাঁ, উনি তো একদম পণ্ডিত মানুষ এবং বিশ্ববিখ্যাত মানুষদের সাথে কাজ করেছে। ঠিক আছে, আপনি এটা বলুন। এবার বুঝতেই পারছেন আমার মিউজিক্যাল ঘরানাটা ওই থেকে শুরু হয়েছে। তো ছোটবেলা থেকে আমি মিউজিকে অনেক প্রাইজ পেয়েছি স্কুল থেকে এ করে, বাবার সঙ্গে আমি অনেক জায়গায় নানান জায়গায় বাজিয়েছি। তারপরে যেহেতু আমার পেশা ইঞ্জিনিয়ারিং হয়ে যায়, তো আমি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে ওখানে মাস্টার্স করে ওখানেই সেটেল করে যাই। তো মিউজিকটা যেহেতু আমার রক্তে ছিল, তো নানান জায়গায় দুর্গাপুজো, দিওয়ালি এসব জায়গায় ফাংশন করতে করতে আমার একটা ফ্যান ফলোয়িং তৈরি হয় ইউরোপেতে। তো তারপর শুরু হয় সুইজারল্যান্ডে কিছু কিছু আর্টিস্ট যারা বোম্বেতেও কাজ করেছেন, ওনাদের সঙ্গে আমি অনেক অনুষ্ঠান করি। তো কানেকশনটা মানে বাঙালিরা ওখানে থাক এখানে থাক একই রকম, এবং তার সঙ্গে সঙ্গে আমি কিছুটা বলিউডকেও তুলে ধরেছি যাতে মানে নন বেঙ্গলি ক্রাউডও আসে। তো এই করতে করতে আমার বেশ ইউরোপে একটা পরিচিতি এসে যায়। এটা হলো আমার মিউজিকের জার্নিটা। বাহ, খুব ভালো লাগলো। আমরা এবার ফিরবো ম্যাডামের কাছে। ম্যাডামের এই যে নতুন বই লাইফ ইজ বিউটিফুল, এই বইটা থেকে, এই বইটা লেখার কথা একটু জানতে চাইবো আপনার কাছে, এবং এই বইটা থেকে আমরা একটু শুনবো, কারণ এই বইটা বিশেষ কিছু বাচ্চাকে তুলে ধরেছে, তাই তো ম্যাডাম? হ্যাঁ, চলুন আমরা এই বইটা কেন লিখলেন এবং একটু শোনাবেন। আপনি যেটা আমাকে বলছিলেন তখন যে
বিশেষ বাচ্চাদের কথাই আপনার এই লেখাটাতে উঠে এসেছে। যে লেখাটা আপনি পড়বেন সেটা পড়লে আশা করব এই ধরনের বাচ্চা যাদের আছে তারা একটু ইন্সপায়ার হবেন। আসলে যেরকম বললাম, আমি তো ডাক্তার, আমরা হসপিটালেতে নানা রকমের পেশেন্ট দেখি। অনেকেই আমার স্টাফের মধ্যেও ছিল যাদের বাচ্চারা স্পেশাল নিডসের বাচ্চা ছিল। তো ওদের কীরকম প্রবলেম হতো যখন ট্রান্সফার করে যেত, যে বাচ্চাটাকে কোথায় স্কুলে দেবো। নর্মাল স্কুলে দেওয়া যায় না, সব জায়গাতে এইগুলো ফেসিলিটিগুলো থাকে না। সেখান থেকে আমি একটু দেখতে চেষ্টা করেছি যে কি হয় কি না। হেল্প করার জন্য আমার কাছে আসতো যে ম্যাডাম আমি কি করি। আমার বন্ধুদের মধ্যেও ছিল, আমাদের কলিগসের মধ্যেও ছিল, কারণ ইট ইজ পার্ট অফ সোসাইটি। এটা তো নয় যে আজকে আমাদের ফ্যামিলিতে কেউ নেই, কালকে কি রকম হবে কি না কিছু জানি না। আজকাল কেউই জানি না, সেটা সবকিছু আমরা শুনবো আপনি কি লিখেছেন। তো ইট ইজ, আই ওয়াজ বেসিকলি কিন অন অটিস্টিক অ্যান্ড মেন্টালি রিটার্ডেড, বাট আমি লিখেছি একদম ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, কারণ আমি জানি না বাচ্চারা কত কিরম ভাবে ওটাকে নেবে। তো নর্মাল চাইল্ড যেটা কোনো অ্যাক্সিডেন্টের জন্য ওর প্রবলেম হয়, ও কিভাবে বুলিং ও ফেস করে, কিভাবে অ্যাডমিশনের নর্মাল স্কুলে প্রবলেম হয়, সোসাইটি ওকে কিভাবে অ্যাকসেপ্ট করতে কি মুশকিল হয়। তো এটা হচ্ছে, আমি শুধু দুটো প্যাসেজ পড়ছি। ইট ইজ ফ্রম আ সেকশন, যখন নতুন স্কুলে গেছে একটা লাইব্রেরিতে, তো হুইল চেয়ারে ঘোরে কারণ হ্যান্ডিক্যাপড আছে। তো শি ফাউন্ড দ্য সেকশন ডিভোটেড টু ইংলিশ লিটারেচার and started looking for a book of poems. She was very fond of rhymes and when alone would often sit and compose her own. She spotted a book that seemed promising and reached out for it, but realized that it was placed a little above where her hands could reach. পৌঁছাতে পারছে না। Oh dear, what now? She did not want to call out for help as it was a silent zone. She looked around for help, but the closest child was Christopher, the bully. He had already sniggered at her for her inability to stand in the English class. টিচার এমনি বলে দিয়েছিল স্ট্যান্ড আপ এন্ড ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, ভুলে গেছে যে ও হুইল চেয়ারে বসে আছে, মুখ থেকে বেরিয়ে গেছে আর কি। তখন এ হেসেছিল। সো অ্যানা ডিড নট ফিল কমফোর্টেবল আস্কিং হিম ফর হেল্প। শি টার্নড হার হুইল চেয়ার about looking for Divya, but she could not spot her. The moving about caught Christopher's eye, and it seemed like he had been waiting for a chance to come across and talk to her. He noticed her wheeling about and smiled wickedly. He sauntered up to her with his hands in his pockets, leaned forward and whispered, "What is the problem? What is the problem?" She hesitated. Should she confide in him? Divya had warned her about him. The good-hearted girl that she was, she saw no harm in pointing out the book to him as she whispered back, "I would like to see that book. Could you help me, please?" Christopher was beside himself with excitement. He reached out for the book, pulled it out, showed it to Anna before placing it on a higher shelf. আগেই হাত পৌঁছচ্ছিল না, এখন আরো শুধু মজা পেয়েছে যে আরো একটু উঁচু রেখে দিই। তো বাচ্চা তো সেটাই আমরা অনেক সময় দেখে থাকি যে বাচ্চারা যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তারা সাধারণ স্কুলে গেলে এরকম অনেক কিছু ফেস করে। সেই কারণে আমরা এই ধরনের বাচ্চাদের বিশেষ স্কুলের ব্যবস্থা করা হয়েছে যেখানে তারা তাদের মতো করে বড় হতে পারবে। অটিস্টিক চাইল্ডদেরও এখন বিভিন্ন স্কুল রয়েছে যেখানে তারা তাদের মতো করে তাদের বড় করা হচ্ছে এবং তাদেরকে নর্মাল ভাবে যাতে লাইফ লিড করতে পারে তার জন্য আমরা সবাই সমাজের সকলের এগিয়ে আসা উচিত। কারণ এটা কোনো সেই অর্থে রোগ নয়, একটা অসুস্থতা যেটা সাময়িক বা যেটা দীর্ঘস্থায়ী যাই হোক না কেন, আমরা তার তো বাঁচার একটা অধিকার আছে সকলের মধ্যে, সেটা আমাদের সকলকেই মনে রাখতে হবে। এই বইটি লাইফ ইজ বিউটিফুল, এই বইটি আপনারা চাইলে সংগ্রহে রাখতে পারেন। এটা কোথায় পাওয়া যাবে? অ্যামাজনেও পাওয়া যায়, লিটারোমা স্টোরসেও পাওয়া যায়। এবার যাব লিটারোমা কি এই ব্যাপারটা আপনাদের দুজনের কাছেই শুনবো যে লিটারোমাটা কি, এটা একটু আমার দর্শক বন্ধুদের যদি আপনারা বলে থাকেন। আমরা মোটামুটি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, ছোট ছোট করে বলবেন, তারপরে আমরা আপনাদের অনুভূতিগুলো শুনবো। তো লিটারোমা ইজ এ পাবলিশিং হাউস, ঠিক আছে। সেটা কি দিল্লি বেস পাবলিশিং না, কলকাতা বেস। সেই জন্য আমি দিল্লি থেকে আসি মাঝে মাঝে। কিন্তু কেন লিটারোমাতে আমরা মানে আই এম ভেরি কমফোর্টেবল, মানে যেটা বলে ইট ইজ নট জাস্ট বিজনেস অ্যাসোসিয়েশন যেটাকে বলে সেটা নয়, একটা
মনে হয় যেমন মনেই হলো না যখন প্রথমবার দেখা হয়েছে যে আমি ফার্স্ট টাইম কারোর সঙ্গে দেখা হয়েছে, ভেরি ইউ ক্যান টক টু দেম অফ এনি প্রবলেম, দেয়ার ইজ আ পার্সোনাল টাচ, সেই জন্য লিটারোমা। এটা বেসিক্যালি একটা বুক পাবলিশিং এজেন্সি, হ্যাঁ তাই তো? হ্যাঁ, যেরকম অন্য আর 5টা আছে তার 5টা। আপনি তো লিটারোমা অ্যাওয়ার্ডও পেয়েছেন। আপনি কবে থেকে লিটারোমার সাথে যুক্ত? আমি লিটারোমার সঙ্গে যুক্ত প্রায় 3 বছর হয়ে গেল। আচ্ছা, আপনি কতদিন যুক্ত? আমি প্রথম থেকেই, আমি ফাউন্ডিং ফাউন্ডিং মেম্বার মেম্বার হিসেবে, সেটা আমি এক্ষুনি বলেছিলাম যে ফাউন্ডিং মেম্বার হিসেবে আপনিও যুক্ত রয়েছেন। তো আপনাদের সেটা হচ্ছে সবাইকে এত সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া, তার জন্য সত্যি একটা আমরা কি বলবো ওয়েল উইশিং, আমরা চাইবো লিটারোমা আরো এগিয়ে চলুক। আমাদের অনুষ্ঠান একেবারেই শেষ পর্যায়ে এসে গিয়েছি, আমরা শেষ করব আপনার কবিতা দিয়ে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এটা পড়ছি। এটা আমার তৃতীয় বই থেকে নেওয়া। যেহেতু দুর্গাপুজো প্রায় এসে গেল আর কিছুদিন পরেই দুর্গাপুজো, তাই সেই উপলক্ষে আমার একটি কবিতা। দুর্গতি নাশিনী, অভিভূত হইয়া দুচোখ মেলিয়া, দেখি ওই তোমার ত্রিনয়না। মাটি দিয়ে গড়া প্রতিমা যখন গাহে আগমনীর গান, বাজিল যেন হৃদয় তখন আলোর বেনুর টান। শরতের আলোয় মুখরিত চারিদিক, এসো মা ধরায় এসো, সংশয় হোক নির্ভীক। ঢাকের তালে শিহরণ জাগিয়া, পরিবার সমন্বিতা এলো আকাশ রাঙিয়া। কাশফুলের দোলে মৃন্ময়ীর আগমন, শঙ্খধ্বনি শুভারম্ভে অকাল বোধন। দশভুজার অস্ত্র বলে আজীবন লড়িব মোরা, নাহি যে কোনো ভয়। চালচিত্রি সাজানো ভালোবাসা, করজোরে করে জয় দুর্গার জয়। ভুবন জুড়ে দুর্গতি যত, বিষণ্ণ মন শুনবে কত। হে সিংহ বাহিনী, হে মহিষাসুর মর্দিনী, পূর্ণ কর প্রাণ, হে দুর্গতি নাশী। একদম দুর্গতি নাশিনী, সকলের দুঃখ দূর করে নতুন জীবন বা নতুন ভালোবাসা নিয়ে আসুক। একটাই কথা তমাল বাবু, এআই মানে আমাদের তাহলে চাকরি যাচ্ছে না? না, এই ভয়টা এখনই পাওয়ার দরকার। আচ্ছা, না, এআই কি ভবিষ্যৎ মানুষকে ছাপিয়ে যাবে? এটা হবে না, তার কারণ হচ্ছে এআই যদি আমি বেসিক প্রিমাইসেসটায় যাই, এআই কিন্তু তৈরি হয়ে আছে হচ্ছে মানুষ যে কাজগুলো করেছে সেই ডেটাটার উপর বেস করেই কিন্তু এআই এর পুরো প্রিমাইসেসটা তৈরি। সুতরাং আমার স্রষ্টাকে ছাপিয়ে যাওয়া খুব সহজ নয়। ফ্র্যাঙ্কেনস্টাইন গেছিল যদিও, সাহিত্যে সেই নমুনা আছে, বাট সেটা কিন্তু যাবে না। তমাল বাবু বলছে এআই যতই আসুক আপনাদের কিন্তু চাকরি যাবে না। আমরা আমাদের ভালোবাসার উপহার একটু করে সবার হাতে তুলে দেব, এবং তার সঙ্গে এক কথাই সকলের কাছে, শঙ্খবাবু আপনার লম্বা হাত আছে, হাতটাকে এগোতে হবে। ধন্যবাদ। এবার প্রত্যেকের কাছে যাব, একটা করে শব্দে আপনাদের কেমন লাগলো সেটা বলবেন। প্রথমেই শঙ্খবাবুর কাছে। শঙ্খ সেন। অপূর্ব লাগলো, মানে এই শুভ সন্ধ্যায় আমরা মিলিত হতে পেরে। আপনার সঙ্গে আবার মানে দেখা হবে এটা ভাবিনি তো, এবং তমালের সঙ্গে প্রায় দেখা হয়, ম্যাডামের সঙ্গে আমাদের ভার্চুয়ালি অনেক সময় দেখা হয়। তবে আমি খুবই খুশি এই যে ছোট স্মৃতিটা আমি নিয়ে যেতে পারবো জার্মানিতে। তার জন্য আমাদের হচ্ছে চ্যানেল ভিশনকে অনেক ধন্যবাদ জানাই আমরা, এই যে এত সুন্দরভাবে আমাদের আপনাদের সাথে আমার যোগাযোগ করে দিয়েছে, সেতু বন্ধনের কাজ করে দিয়েছে। এবং ঋতুজাকে তো অবশ্যই আমরা সবাই এখানে ধন্যবাদ জানাবো। আমরা সবাই ঋতুজার জন্য, ঋতুজা আমাদের ক্যামেরার ওপাশ থেকে দেখছে, ঋতুজাকে অনেক ভালোবাসা। লিটোরমা এগিয়ে চলুক আরো। ঋত্বিকা, হ্যাঁ মাফ করবেন, ঋত্বিকাকে অনেক ভালোবাসা। আর লিটোরমা এগিয়ে চলুক, লিটোরমা প্রকাশনী আরো অনেক অথারকে এক জায়গায় নিয়ে আসুক আর ভালো ভালো কাজ করুক। এরকম সুন্দর সুন্দর, এটা কি লিটোরমার বুক? হ্যাঁ, লিটোরমা থেকে এইরকম সুন্দর বই কিন্তু তৈরি করে ওরা। তাই যাদের বই পাবলিশিং এর আছে পুজোর আগে, তারা অবশ্যই লিটোরমার সাথে যোগাযোগ করতে পারে। নিচের ফোন নাম্বার তমাল বাবুর দেয়া থাকবে, ম্যাডামের নাম্বারও দেয়া থাকবে, কারণ কারোর যদি কোনো রকম অটিজম নিয়ে প্রশ্ন থাকে তাহলে ম্যাডামকে অবশ্যই করতে পারবেন। আর আমার বইটা লিটোরমার সঙ্গে যুক্ত আছে। আচ্ছা, আর আরেকটা যেটা আমাদের বললেন শঙ্খ সেন, যে অনুষ্ঠান, পুজোর অনুষ্ঠান, সামনেই পুজো আছে, অনেক পুজো কমিটি কিন্তু স্বপন সেনের ছেলে নয় বলে না, একদমই না, শঙ্খ সেনের নিজের নামে, কারণ ওনার ফ্যান ফলোয়ার প্রচুর রয়েছে। সেই ফ্যান ফলোয়ার নিয়ে তারা অনুষ্ঠান করতে চাইলে ওনার নাম্বারও আমরা নিচের স্ক্রলে দিয়ে দেবো, আপনারা সবাই যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। আমরা অনুষ্ঠান শেষ করবো একটাই কথা,
ওনার কাছে যাদের বাবারা খ্যাতমান হয় তাদের ছেলেদের কি সমস্যা হয়? এটা খুবই ভালো প্রশ্ন করেছেন। অনেকগুলো উদাহরণ আছে, যেমন রাহুল দেব বর্মন, শচীন দেব বর্মন, সত্যজিৎ রায়, সুকুমার রায়, এই উদাহরণগুলো নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। সন্দীপ রায়, সত্যজিৎ রায়টা আমি নিচ্ছি না, সত্যজিৎ রায় এবং সুকুমার রায়টা নিচ্ছি। তো এরকম উদাহরণ আমি সামনে চোখে রেখে এগিয়ে যাচ্ছি। আচ্ছা, আজকের অনুষ্ঠান তাহলে এইভাবেই আমরা শেষ করলাম। ভালোবাসার সঙ্গে আবারও সকলের সাথে দেখা হবে এই আশা নিয়ে আজকের অনুষ্ঠান আমি নন্দিনী শেষ করলাম। সারে মা গারে সারে মা পানি ধাপা মা পানি